3, go! নমস্কার। আজকে আমাদের বিশেষ অতিথি বাচস্পতি চক্রবর্তী। বাচস্পতি একজন খুবই ভালো ইনস্ট্রুমেন্টালিস্ট, মিউজিক কম্পোজার এবং মিউজিক প্রডিউসার। বাচস্পতি, দ্য ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু নো, প্রথম প্রশ্ন তোমাকে, যে তুমি মেইনলি বেস বাজাও, এবার বেস গিটারটাকে কবে তুমি সিলেক্ট করলে অ্যাজ ইউর প্রাইমারি ইনস্ট্রুমেন্ট এবং কেন করলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা মানে it goes back to my school days. Basically আমার স্কুলের ব্যান্ডে যখন আমি ক্লাস 8 এ পড়ি বা 6 এ পড়ি, গ্রেড 6 to 8, ওই সময় I was learning synthesizer, piano from my teachers, যারা শেখাতো আমাদের বিভিন্ন Arabian tunes, Indian songs, কিছু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিসেস যা শেখায় বাচ্চাদের আর কি এখানে কারিকুলামে থাকে মিউজিক। তো ওইটা করে করে I was playing and then my school band people যারা আমার সিনিয়র ছিল স্কুলে, they were like, why don't you join our band? I was like, band? I had no idea. So I was like, sure, let me give it a try. And they were into different kind of songs. So I was like, okay. I had no clue যে কিভাবে বাজাতে হবে বা কি করতে হবে। I knew how to support myself as a tune. যেমনি ধরো রবীন্দ্রসঙ্গীত, I used to play the chord with the left hand and the melody with the right hand.
something like that. So I joined the school band, and then after a year or so I figured out যে ওইখানে mostly people are playing guitars. There was no bass in the band, and of course because I had a synthesizer, তো ওইখানে অনেক অপশনস থাকতো to select and put instruments off and on. So by ওইখান থেকে না I had an idea of how different instruments sound, like string section কি, drums কোনটা গিটার কোনটা bass. তো এই আইডিয়াটা ডেভেলপ ছিল। তো ওই ব্যান্ডে কোনো বেস প্লেয়ার ছিল না, 3 জন গিটার বাজাচ্ছে, 2 জন গাইছে, আর ড্রামার তো বিরাট লাউড বাজাচ্ছে আর কি, ছেড়ে দাও কিছু শোনাই যাচ্ছে না। তখনকার দিনের অ্যাম্পলিফায়ার্স এন্ড অল ওয়্যার নট আপ টু দ্য মার্ক, বাট আই স্টিল ওয়েন্ট অন স্টেজ উইথ দেম এন্ড আই পারফর্মড। তো ওইখান থেকে ইটস অল স্টার্টেড, এন্ড মানে মেবি বাই ফ্লুক or maybe it was really good or something, we started winning a lot of school fests. So it became an inspiration for me. Right. I mean, it sparked a fire somewhere. Wow, this is incredible. Because I was not that good at sports or anything. এমনি বেসিক যেমনি খেলাধুলো হয় বা ওটাই হতো, বাট মিউজিক নিয়ে আমার হঠাৎ কিছু একটা এক্সেপশনাল কিছু হয়ে গেল, so that really sparked, I had to, so this is interesting, let's do this more often. Right. তো জ্যাম সেশনস হতো, বিভিন্ন বন্ধুদের বাড়িতে গিয়ে নতুন গান তোলা was very difficult in those days, কারণ ইউটিউব তখন আসেনি, কোনো ইন্টারনেট বলে কিছু নেই, ডায়াল আপ মডেম দিয়ে চলতো। Of course. So it was impossible to play a video through internet. তো আমরা জোগাড় করতাম ক্যাসেট, used to go to Park Street, বিভিন্ন দোকান থেকে সিডি জোগাড় করে করে বাড়িতে এসে চালাতাম। I used to see like Steve Vai or Joe Satriani, and people from the western cultures যারা এই মিউজিকটা করছে, ফর্মে রক মিউজিক বলো বা জ্যাজ বা সোল। তখন যখন তুমি স্টিভ ভাইকে শুনছো বা জো স্যাট্রিয়ানিকে শুনছো, তখন তো জিমি হেনড্রিক্স, দেয়ার অল গিটার প্লেয়ার্স, লাইক Yes. গ্রেট গিটার প্লেয়ার্স। তো তখন কখনো মনে হয়নি যে আমিও গিটার বাজাবো, নাকি ওই বেসটাকে এতটাই ভালো লেগে গেছিল? এবং আরেকটা জিনিস আমার মনে হয়, সবসময় মনে হয় যে বেস একটা খুব আন্ডারস্টেটেড ইনস্ট্রুমেন্ট। আসলে বেস অনেক কিছু করতে পারে, কিন্তু সেই স্টেটমেন্টটা খুব কম লোকে করেছে আজ অব্দি। তোমার মিউজিক শুনলে বোঝা যায় যে তুমি বেসটাকে জাস্ট বেস হিসেবে দেখো না, তুমি ওটাকে অ্যাপ্রোচ করো অ্যাজ আ লট অফ থিংস টুগেদার। তো সেইখানে তোমার কি তখন কখনো মনে হয়েছিল যে না আমি না গিটারটা বেশি করে বাজাবো, নাকি তোমার মনে হচ্ছে যে গিটারটার যে টেকনিক্স গুলো সেটা আমি বেসে অ্যাডাপ্ট করে একটা নতুন স্টাইল তৈরি করবো? আমার গুরুজি বলেছিলেন, ইফ ইউ আর আ মিউজিশিয়ান, রবি বর্মা ওনার নাম, ভেরি ইম্পর্টেন্ট থিং, যে master one instrument and learn as many instruments as possible. As many instruments as possible. I mean, even if you find an exotic flute or old lute, যেখানে আমাদের যেমনি দোতারা কিছু, ওটাও আমার শেখার খুব ইচ্ছা আছে। I've been to Majar and observed a kawali player playing the banjo, যেটা জাপানে তাইশি কোটো বলে, বা আমার এখানে একটু বুলবুল banjo, ওইটাও আমি I started learning. তো আমার ইনস্ট্রুমেন্ট ইজ জাস্ট আছে, মানে আমার ওটা আই ওয়ান্ট টু কালেক্ট অ্যাজ মেনি ইনস্ট্রুমেন্টস অ্যাজ পসিবল, লার্ন অ্যাবাউট ইট, লার্ন দ্য কালচার বিহাইন্ড ইট অ্যান্ড দ্য ফিলোসফি বিহাইন্ড ইট, কিভাবে অ্যাপ্রোচ করছে, এগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, মানে কামিং ব্যাক টু বেস, মানে ওইটা ওই স্কুল ব্যান্ডে বাজাতে বাজাতে তখন আমাদের গিটার প্লেয়ার ছিল ঋতবান। তো ঋতবানের বাবা ছিলেন মইনের গোড়াগুলি ফাউন্ডার মেম্বার প্রদীপ চট্টোপাধ্যায়। তো ওর বাড়িতে গিয়ে জ্যাম করতাম যখন, তো আমরা ওরকম স্টিভ ভাইয়ের ভিডিও দেখছি বা জিমি হেনড্রিক্সের ভিডিও দেখছি, তা ও খুব ভালো গিটার বাজাতো, আর আমি গিটারে I knew how to play chords and stuff, but obviously I could not play solos like him. He was already very advanced with it. So I thought, man, I have to do something which is cool, and makes an impact. Keyboard to jani basic, but then keyboard is very stationary, you are there on stage. Obviously, if you're not Jordan Rudess, you don't have access to hi-fi stands and stuff. You can't do much, and তো মানে ভিজুয়াল ইমপ্যাক্টটা কম কিবোর্ডে, এখানে yes, you are standing there, মানে কম বলতে কি, মানে you need very advanced gear to be able to visually go through. এখন তো গিটার চলে এসেছে, গিটার তখন এগুলো ছিল না তখন, ঠিক আছে, বাট দ্য কিবোর্ড I had was very cool. কিন্তু তো সেখানেই মানে প্রদীপ
প্রদীপ আঙ্কেল আমাকে বললো যে তুই why don't you try out the bass, কেন গিটার, এতগুলো গিটার প্লেয়ার ব্যান্ডে সবাই কর্ডস বাজাচ্ছে বা নাহলে সোলো বা পার্ট বাজাচ্ছে, সো মাই thing was with the keyboard was mostly with the right hand. I used to play the chords. Right. Role reversal হয়েছে. Right. The right hand I was playing the chords and mostly covering the bass with my left hand. Right. Synth bass বলো বা acoustic bass কিছু একটা ফিল্টার রাখতাম। তো ওখান থেকে ভাবলাম যে মানে I really need to understand this instrument. মানে why just play it with the left hand on a keyboard? There are many articulations to it. Right. তারপরে ও আমার অ্যালবাম দিয়েছিল RHCP, স্ট্যানলি ক্লার্ক, এদের সাউন্ডটা শুনে বা এখানকারও বাংলা ব্যান্ডের যা যা মুভমেন্ট হতো, নীলক্ষী ছাড়া বা ফসেলস বা মুনের গোড়াগুলি, অথবা সলিল চৌধুরীর রেকর্ডিংস কিছু যেখানে বা আর ডি বার্মানের রেকর্ডিং, হ্যাঁ বেসটা আমি শুনে I was like I need to learn this is a bass guitar once you play is way better than playing it on the keyboard, to be honest, because you can feel the vibrations. আমি গেলাম, went to Braganza's Park Street, bought myself a bass which my dad bought for me. So when I started practicing in my house. And obviously you fail once you start, you realize it's huge and it's difficult. So I started learning from Shankhet Bhattacharya and ওখান থেকে আমার জার্নিটা Pankuda, yes. Right. So he did all the basic stuff, how to play the scales and metronome key and all of that. The aesthetics or the basic how you handle the instrument. Started learning and ওখান থেকে আমার জার্নিটা শুরু of exploring this instrument and then of course Jivraj Singh and Gyan Singh. I was blessed, I would say. Music chose me. Right. আচ্ছা আরেকটা জিনিস যে তোমার বাবাও তো মিউজিশিয়ান। হ্যাঁ মানে he did not practice it but he used to play at a point in his life. Right. He used to play slide guitars, mandolins and তো কোথাও কি ফ্যামিলিতে মানে যখন তুমি বড় হচ্ছ you are listening to really cool music also when you're growing up, right? I would say family music was mostly Indian. Indian songs and Indian, which is also আমি এখন realize করি ওগুলো is like gold. It's there, like family, friends, I would say all the band members, brilliant musicians of Kolkata. I was blessed to play with them and learn from them and jam and go back home and practice because I had to somewhere chase that and get better at it. বেস আন্ডাররেটেড হলেও আমার একটা সবসময় আমি চাই যাতে ওটার লোকে বুঝুক। মেবি ফিজিক্সের কিছু লিমিটেশনস আছে, আজকাল লোকেরা মোবাইল ফোন দিয়ে শোনে, অবভিয়াসলি আর মোবাইল স্পিকার থেকে বেস গিটারের আওয়াজ বা বেস ফ্রিকোয়েন্সি বেরোবে না। ইউ নিড বিগার স্পিকার্স ফর দ্য লো ফ্রিকোয়েন্সি ইনফরমেশন টু বি ট্রান্সফার্ড, বাট it's my challenge how to get it across, and when I am able to do so I feel the reward from within. এবার যখন তুমি বাজনা বাজানো শুরু করলে তোমার স্কুল ব্যান্ডে, তারপরে আস্তে আস্তে আমি জানি কারণ আমি দেখেছি তোমাকে অনেকগুলো আউটফিটের সাথে বাজাতে, মানে তুমি ডেথ মেটালও বাজিয়েছো, আবার রকও বাজিয়েছো, আবার জ্যাজ ফিউশনও বাজিয়েছো, আবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা আউটফিটের সাথে জাস্ট বেস বাজিয়েছো, বা একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল একটা অর্কেস্ট্রাল অ্যারেঞ্জমেন্টে জাস্ট বেস বাজিয়েছো, সেটাও করেছো। এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক এবং এই ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিকের মধ্যে নিজেকে ফিট করা, সেই পার্টিকুলার জিনিসটা খুবই ডিফিকাল্ট হয়। এবারে তোমার জন্য হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট এবং তুমি নিজেকে কিভাবে ফিট করলে? ডিফিকাল্ট হয় if you are given a time crunch, say কালকের মধ্যে করতে হবে, then it becomes difficult, but with practice, with any kind of you're a mixed martial artist, তুমি কি করে করলে আর কি, মানে ব্যাপারটা ওরকম। মানে once you pursue something really with all the passion and love, you will find a way out, and with time, all the experiences you gather, aste it stacks on top of each other. Right. And it's like books you have read, and you can just take it out from the library, and you know the story. So I would say, absolutely, I'm shameless saying this. I've just stolen music from around the world. Just stolen, like, ঠিক আছে, স্ট্রেট চুরি মানে এরকম, মানে রেকর্ড শুনলে একটা জায়গা ভালো লাগলো, ব্যাস ট্রান্সক্রাইব করে নিলাম, বাড়িতে তুলে নিলাম, গানটা শুনে প্যাটার্নটা দেখে নিলাম, and then when I'm playing it, I put my own interpretation into it. That is one originality I trying to figure out. ধরো ফর এক্সাম্পল বলছি, মানে কিছু
এক্সাম্পল দিয়ে বললে আমার মনে হয় সুবিধা হবে, মানুষেরও বুঝতে সুবিধা হবে। ধরো তুমি যখন ভ্রমণের সাথে বাজাচ্ছ, কারেক্ট, ওটা যখন বাজাচ্ছ তুমি, আমরা একটা পুরোপুরি একটা সেই সেই পোস্ট ফাঙ্ক একটা ফিল পাচ্ছি জিনিসটার মধ্যে, কিন্তু ব্যাপারটা কিন্তু ফোক মিউজিক। হ্যাঁ, এবার ওখানে যে ওটা ওরকম সুন্দরভাবে ফিট হলো, এইটা তো ডেফিনেটলি তুমি চুরি করো আর অনেক রকম মিউজিক শোনো, বাট ওটা যে ফিট করবে ওখানে, সেটার জন্য তো তোমাকে নিজেকে গিয়ে এক্সপ্লোর করতে হবে ব্যাপারটা। তো সেই প্রসেসটা তোমার কিরকম ছিল আমাদের সাথে যদি শেয়ার করো। প্রসেসটা, আমি কোন একটা লাইন আপ বা কোনো মিউজিশিয়ানদের সাথে অ্যাসোসিয়েটেড হলে আই ট্রাই টু লার্ন অ্যাবাউট দেয়ার লাইফ, দেয়ার ফিলসফি। হ্যাঁ, যতটা সময় কাটানো যায়, এই সময় কাটানোর ব্যাপারটা আমার কাছে ইম্পর্টেন্ট। মিউজিক হ্যাজ টু বি লাইক এ কনভারসেশন। কেন আমি তো এখনো এক্সপ্লোর করছি, যে মানে আমার খুব ইচ্ছে স্পেনে গিয়ে স্প্যানিশ মিউজিক শেখা। ওখানে আমি শুনেছি নাকি ওখানে আমাদের ওয়েস্টার্ন হারমোনি লোকে বোঝেই না, বা ওই ফিলোসফিতে ইয়েই করে না, শিখি। মানে ওদের দে হ্যাভ দেয়ার ওন সিস্টেম অফ playing, the rhythm system, the melodic system. Right. I mean, even Paco de Lucia told John McLaughlin, who's a jazz genius, I don't know jazz, but যখন John McLaughlin বাজছে, John McLaughlin is getting amazed, how is he playing? So his ears, his technique, and the language he knows can fit into any music. তো ওই নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে আমার মধ্যে, প্রচন্ড। মানে যে আমার ল্যাঙ্গুয়েজটাকে আমি কি করে ফিট করবো, মানে ইফ ইউ নো দ্য স্টোরি অফ দ্য পারসন, ইফ ইউ নো দ্য ফিলসফি অফ দ্য সং অর দ্য কালচার ইউ আর ডিলিং উইথ, এগুলো জানতে হবে। কারণ বাউল মিউজিক যেহেতু বলছো, আই হ্যাভ বিন উইথ দ্য বাউল, তিনকড়ি বাউল, সুবল গোসাই, মানে দে আর কনসিডার্ড অ্যাজ গোর্খাপা। এনাদের সাথে দেখা হয়েছে, এনাদের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি, ঠিক আছে। তো ওনাদের সাথে গল্প করতে করতে অনেক ফিলোসফি, ছোট গোলাম ফকির, তো আমি গেছি ওই জায়গাগুলোতে, গিয়ে ওনাদের সাথে থেকে ওনাদের কালচারটা, ওনাদের ব্যাপারে কি ভাবে, কি চিন্তা ভাবনা, গান এটা নিয়ে। and then I studied the grooves they are playing, Indian grooves, তো বোলবানি যেরকম হয়, বা the kind of tuning they are using, right. আমার কাছে যেটা ফ্রিজিয়ান মোড, ওদের কাছে সেটা বাইরাবি রাগা। তাও আবার ওটা নিয়ে একটা বড় মানে ডিবেট আছে, যে ওটা ভৈরবীর নোট বাট চলনের রূপ নয়। রূপটা আমি কখনোই দেখা যাবে না, মোডে আমি মিক্সোলিডিয়ান বলবো, খামবাজ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা রূপটা কিন্তু বেরোচ্ছে না। এই যে রূপ বেরোনোটা পসিবলি ওই যেটা তুমি বললে সময় কাটাতে থাকা, ওটার থেকেই আসে। আর মেলোডিটা তোমায় জানতে হবে, মেলোডি স্ট্রাকচারটা জানাটা খুব ইম্পর্টেন্ট। মানে you should be able to in fact play the melody if required on your instrument as close as possible, like a song, and then you know, if you know the melody, you know what kind of music will support it. It doesn't matter bass or guitar, but you will know je acha erokom chord structures use korle it will support the melody really well, right. তাহলে এবার এখান থেকে আমরা একটা ছোট্ট করে একটা জ্যাম করার চেষ্টা করি, বুঝলে তো? মানে যেখানে এই ডিফারেন্ট প্লেসেস দ্যাট ইউ হ্যাভ বিন টু অ্যাজ আ মিউজিশিয়ান, সেটাকে আমরা একটু শোকেস করতে পারি। Right, we can definitely try. That's right.
স্টেজে লাইভ বাজানো আর স্টুডিওতে বাজানো এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। Correct. এবার অ্যাজ এ মিউজিশিয়ান যে স্টেজেও অনেকগুলো অ্যাক্টসের সাথে বাজিয়েছে এবং সেই অ্যাক্টসের সাথে স্টুডিওতে গিয়েও তাদের অ্যালবামসে রেকর্ড করেছে, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা এবং সেই পার্থক্যটার জন্য যে প্র্যাকটিসটা, দুটো আলাদা প্র্যাকটিস, সেটার বিষয় যদি আমাদের সকলকে একটু বলো। স্টেজে বাজাতে গেলে প্রচুর রিহার্সালস এর দরকার, বিকজ জাস্ট লাইক থিয়েটার অ্যান্ড ফিল্ম মেকিং, মিউজিকও তাই, মানে স্টেজে বাজানো আর রেকর্ডিং করাটা। তো if you're going and performing on stage without faking it, এখন তো আর্টিস্টরা আবার -1 to 1 করে গিয়ে দেয় বা বাজিয়ে দেয়। It's almost like air guitaring and if you are playing it for real, ওখানে একটা at least a good, I would say from my end 9টা থেকে 10টা রিহার্সাল হলে খুব ভালো হয়। মিনিমাম 6টা রিহার্সালস দরকার to get the 2-hour set list. Every note you will know where to play, when to play, band ki bajabe, the song list, the chord sheets, everything you have to know. And it's better if you can remember it all to the point that it becomes muscle memory. Right. Not like just sheet dekhe bajiye gelam, because stage e bajale there's an audience. Interaction. You have to interact korte hobe, and you need to make it lively. You have to make it look as if it's effortless. Correct. কষ্ট হচ্ছে বাজাতে ওরকম, it has to be effortless. You have Right. seen Dream Theater and how hard that is to play, but ওদের দেখে মনে হচ্ছে যেন ওরা কিছুই না। কোনো ব্যাপার না, they're so relaxed at play. So এগুলো I have observed from the greats, and আমি ওটাই এক্সপেক্ট করি, নিজের থেকে এক্সপেক্ট করি ওটা, এবং আমার ব্যান্ড মেম্বার থেকেও ওটাই এক্সপেক্ট করি যে রিহার্সালস শুড বি এনাফ, যাতে এভরিওয়ান ইজ অ্যাওয়্যার যে কি হচ্ছে। অ্যাওয়ারনেস ইজ অফ হাই ইম্পর্টেন্স, and then there are a few gigs যেখানে you don't have so much of rehearsals, but the people you are dealing with are so important and well known that you cannot mess it up. So you have to have very big ears, Very big hyper consciousness regarding what's going on. পণ্ডিত তন্ময় বসু আমায় বলেছিলেন এটা, যে সবসময় হাত ফলো করবে মিউজিশিয়ান, ডোন্ট লুক at their face, there is nothing on the face. কেন মিউজিশিয়ান the face might be misleading at times. Always try and follow their hands. That has been a great advice. মানে আমি সেটা ড্রামার হোক, গিটার প্লেয়ার হোক, বা keyboard player হোক, আরো সহজ, man, you can right away take the chord. Keyboard player still do tricky stuff, man. arpeggiator on করে হয়তো বা ঠিক আছে, but I'm talking about people who are playing by the hand, right? তাই না? ওদের থেকে, whether it's a tabla player, you can there's a visual element to it, and it almost happens simultaneously. They are hitting the leather or the string, and you're getting the sound. Right. So your brain can process that information after you have played music for a certain number of years, and you will get it. Acha, edike jacche. So the next move you'll try and kind of predict, just like your martial arts, na. You can predict যে কিকটা হয়তো এইভাবে দেবে, বা এইভাবে এদিক দিয়ে ব্লক করবে, so I will change my direction. Correct. So those are decisions you can make in live shows, and it's so much fun. Right. So much fun, and that was my dream ছোটবেলা থেকে, যে মানে বড় লাইভ কনসার্টস বাজাবো, where there will be stage gears, proper gears, like good amps, big amps, live and loud, Right. the instruments being blown hard at it, and people, it's not like you are at a dinner plate niye khache, background e music cholche. It's not something live and loud. You make an impact. Yes. People pay for People it. are there for the music. They go Not- back home not with for a the memory. music. সেটা খুব ইম্পর্টেন্ট। বাট যখন তুমি রেকর্ডিং এ যাচ্ছ, এবার সেখানে তো সাউন্ডটা বারবার শুনবে মানুষ, মানে লাইভে একটা বিষয় যেটা আর কি থিয়েটার আর ফিল্মের এক্সাম্পলটা দিলে খুব ঠিক এক্সাম্পল, যে থিয়েটার আমি যখন দেখছি, আমি তখন থিয়েটারটা পুরোপুরি একটা মিড লং শট বা একটা লং শট দেখছি, And things are loud also, তাই না? একদম, Subtlety ব্যাপারটা কিন্তু কমে যায়, মানে একদম। the actors have to say অনেক it loud, অনেক অনেকটা বেশি এক্সপ্রেস অনেকটা, করতে হয় অনেকটা। ইমোশন। ফিল্মের ক্ষেত্রে আমি কিন্তু ফিল্মটা বারবার দেখতে পাবো, মানে ওখানে ইমোশনটা যেটা আমি ধরেছি, যে ইকিউটা ধরে আমি ইমোট করছি, সেই ইকিউটা আবার দেখবে লোকে, তো সেটার জন্য ওটার মেথডটা এবং থিয়েটারের মেথডটা একদমই আলাদা। ঠিক একইভাবে আমরা যদি মিউজিকের মেথডটার কথা বলি, বা যদি একটু টেকনিক্যাল টার্মসে চলে যাই, তাহলে যে সাউন্ড প্রোডাকশনটা হচ্ছে, সেই সাউন্ড প্রোডাকশনটা আলাদা। এবং তুমি যখন রেকর্ডিং এ বাজাও, তখন আমি অফকোর্স আমি
আমি তো দেখেছি তোমাকে রেকর্ডিং এ বাজাতে, বিকজ ইউ হ্যাভ প্লেড, উই হ্যাভ, এন্ড আই হ্যাভ সিন যে তুমি এক একটা নোট, যেই নোটগুলো ঠিকভাবে সাউন্ড করছে কিনা ইন দ্য মিক্স অফ থিংস, সেইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার সেটা কিন্তু অনেক লাইভ মিউজিশিয়ানদের, সো কল্ড লাইভ মিউজিশিয়ানদের, আমি যখন স্টুডিওতে কাজ করেছি আমি তাদের মধ্যে সেটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাওয়ারনেসটা যে না মানে আমাকে আমি ভালো বাজানোটা ইজ নট এনাফ, না, আই হ্যাভ টু মানে মাই সাউন্ড শুড বি देयर, ইউ হ্যাভ টু গেট দ্য মানে সাউন্ড। আজকে আমি দুটো নোট বাজালাম কিন্তু ওই দুটো নোট ওই মিক্সটাতে শোনা যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি এক্ষুনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, একটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বেস এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা খুব ভালো স্পিকার না হলে বা খুব ভালো কান না হলে সব ইন্ট্রিকেসিস গুলো শোনা যায়। তো সেক্ষেত্রে যখন তুমি স্টুডিওতে রেকর্ড করো তখন হোয়াট ইজ ইওর প্রসেস? Well, studio recording, it starts with what the song is. You have to ask the song or the melody in itself. You have to ask that question. What are you seeking? Any song or any composition is like a soul. Right. Just like air, you cannot see, but it exists. And music travels through air. And by the science of it, it is a vibration which হাওয়াটা না থাকলে কিন্তু আমরা শুনতে পাবো। মানে কোনো একটা মিডিয়াম লাগবে for it to travel to our ears. And then the brain will process information. So sound is happening all the time. Music is happening. We are just not being able to perceive. এখনই আছে রেডিও ওয়েভস তো চলছে, এখানে রেডিও চালালে তুমি গানটা শুনতে পাবে। So there are probably 1000 songs happening around us. We are just not being able to perceive. কেন আমরা ওই লেভেলে ইভলভ করিনি, মানে আমাদের পারসেপশন। তো একটা রুপার্ট নিভের একটা বই আছে দি আর্ট অফ রেকর্ডিং, এটা কিন্তু যদি পড়ো, হ্যাঁ it was suggested by Rupert Neve. So once I studied it, it opened up many ideas like how you treat sound and what is sound basically and how it acts and perception টাকে মানুষ কিভাবে জিনিসটাকে পারসিভ করছে। How I am hearing the sound may not be the way somebody else is hearing. Absolutely. But to come to a balance point, I would say তোমার একটা like মিউজিকের একটা ভোকাবুলারি হয়, হ্যাঁ, টোনাল ভোকাবুলারিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে জীবনে তবলা শুনেনি সে তবলা সাউন্ডটা কিন্তু সাট করে বানিয়ে দিতে পারবে না। আই এম টকিং অ্যাবাউট অ্যান ইঞ্জিনিয়ার, হি হ্যাজ টু গো and listen to that instrument from just with his ears and then try to achieve that. আর এটা সবথেকে কঠিন একটা কাজ, মানে আমি যেটা এমনি মাইক্রোফোন ছাড়া শুনছি সেই জিনিসটাকে আমাকে যদি রিপ্রোডিউস করতে বলা তাহলে সত্যি কথা বলতে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে এক্স্যাক্টলি সেম জিনিসটাকে রিপ্রোডিউস করা প্রচন্ড ডিফিকাল্ট এবং হয়ও না। মানে আমরা যখন একদম আনপ্লাগড মানে উইদাউট এনি কাইন্ড অফ যখন শুনি সেইটার যে এক্সপিরিয়েন্সটা হয়, যখন সেটা একটা কোনো মাইক্রোফোনের মধ্যে থেকে আসে তখন সেই এক্সপিরিয়েন্সটা হয় না। অবভিয়াসলি হবে না। কেন যে হারমোনিক্স গুলো থাকে, there are many, আমাদের সায়েন্সে বলে 20,000 হার্টজ অবধি আমরা শুনতে পাচ্ছি, there are many harmonics beyond 20,000 যেগুলো আমরা শুনতে পাই না কিন্তু পারসিভ করি। এবার এই পারসেপশনে একটু হালকা যদি আমরা চেঞ্জ করি জায়গাটা, তাহলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয় যে 12খানা নোট নয়, মানে তার মাঝখানে কিছু শ্রুতি রয়েছে। হ্যাঁ, এই যে এই শ্রুতির কথা, এই শ্রুতি এমন একটা জিনিস যেটা অনেকে আমাদের মিউজিক ডিসকাস করতে গিয়ে স্পেশালি ওয়েস্টার্নার্স দে হ্যাভ কল্ড দ্য মাইক্রোটোনস এন্ড অল দ্যাট। হ্যাঁ, বাট কোথাও গিয়ে তোমার কি মনে হয় যে এটা ইজ সামথিং হুইচ ইজ ফেল্ট এন্ড সামথিং হুইচ ইজ ফেল্ট ফার্স্ট এন্ড দেন হার্ড, মানে এরকম নয়, মানে ওটা ইট রিয়েলি হিটস ইউ অ্যাকচুয়ালি। রাইট। মানে আজকে একটা মিড যখন হচ্ছে, লেটস থিংক অফ উস্তাদ বাহাউদ্দিন নাগি ফর দ্যাট ম্যাটার, when he's playing the রুদ্রবীণা, রাইট, তখন উনি যখন একটা মিড করছেন সেম মিডটাই তোমাকে দুবার যদি শোনো দুরকম আলাদা এফেক্ট দিচ্ছে অ্যাজ আ লিসনার। এই পার্টিকুলার জিনিসটা তোমার কি মনে হয়, মানে কেন হয় এটা? কেন হয়? বিকজ মিউজিক ইজ গোয়িং থ্রু দি এন্টায়ার হিউম্যান বডি, নট জাস্ট ইয়ার্স। দেয়ার ইজ আ মানে I would say মানে আমাদের যেমনি ভিজুয়ালি আমরা এগিয়ে গেছি, এখন মোবাইল ফোনে we are seeing 4K videos and what not, right? But music listening এর দিকে এখন অনেক ডেভেলপমেন্ট বাকি আছে। আমার পার্সোনাল it has gone backwards somewhat. এই কিসব রেকর্ডিং শোনা যায় আজকাল 8D 4D শোনা যায়? হ্যাঁ শুনেছি। I like the Dolby Atmos technology যেটা বার করেছে ওরা।
কিন্তু ওই যে ইউটিউবে তুমি এইচডি বলছো ওগুলো না, ফেক ওগুলো তো fake, ফেক ওগুলো স্টাফ তো- হ্যাঁ, ওগুলো ছেড়ে দাও। মানে but the Dolby Atmos stuff হ্যাঁ। is really good and it's a new technology where you can put your sound in a 360 spatial things আর ওর জন্য তোমার সিস্টেমটাও লাগবে ছাদে স্পিকারস লাগবে and it's a different kind of system you Right. need to Right, right. experience it but it's very futuristic and I love it. I would love to learn about it. They're giving out certifications, looking forward to that and I think মানে ওটাই মানে মিউজিকের যে পারসেপশনটা আগেকার দিনে যখন বড় মিক্সিং ডেস্ক থাকতো স্টুডিওসে বড় স্পিকারস ইউ ক্যান ফিল দ্য মিউজিক ফ্রম দ্য কনসোল দ্য ভাইব্রেশনস এন্ড স্টাফ হ্যাঁ। হ্যাঁ আমি এখনো when I'm mixing যে বেস ফ্রিকোয়েন্সি I sometimes touch the speaker Right. মানে ওটা কাগজের না it's a Kevlar speaker so I can touch it without damaging it and I try and feel the vibration the kick drum and the bass working together once I মাঝে মধ্যে বন্ধ করে বেসটা বন্ধ করে I feel the okay the kick is moving like this and if I add the bass how it does it give a little more push to it or is it eating it up Correct. so there is a physical element to music as well যেটা আমি অন্য সেন্স গুলো দিয়ে Speaking of this particular physical element, তুমি তো you have done a certification from Apple, yes. and I think you were the first one from the city who did the certification, if I'm not mistaken. Because before in my close circle of people হ্যাঁ, I think মানে yeah, জানি না মানে- অন্য কারো থাকতে পারে among the musicians at least I first saw you doing it, and then after that a lot of other musicians also joined the bandwagon. let's put it that way, shall we? তো এবারে সেখান থেকে মজার বিষয়টা হলো যে এই যে কনস্ট্যান্ট একটা লার্নিং প্রসেস Yes. যেটা মানে আমরা জানি যে আমরা রোজ দিন কিছু নতুন জিনিস শিখি এবং কিছু নতুন জিনিস নিয়ে আমরা এগিয়ে যাই তো এই পার্টিকুলার লার্নিং প্রসেসে তোমার আর কি কি শিখবার ইচ্ছে রয়েছে সামনে এবং সেটা তুমি কিভাবে করতে চাও শিখবার তো প্রচুর ইচ্ছে whatever grabs my attention and রাইট Right. it may not be only music No, like I no, said no, আমি no. স্পেনে গিয়ে I had a discussion রাইট আমি ওদের প্রথমে গিটার কিনবো মিউজিক শিখবো আর রান্না করাটাও শিখবো কুইজিনটা আমার এত ইন্টারেস্টিং লেগেছে এবং আই রিলেট টু দ্য টেস্ট অফ লাইক মেক্সিকান স্প্যানিশ ফুড তো আমি ওটাও শিখবো তুমি তো রান্নাবাড়ি মানে প্রফেশনালি শিখেছো বিকজ Yes, you right. did study hotel Hotel management management. and Yes. you are a brilliant chef also মানে তুমি রীতিমতো ভালো রান্না করো brilliant না হ্যাঁ। ওকে আর কি মানে হ্যাঁ। a few of my friends Pierre and all that they are the brilliant you know মানে they have been awarded by French governments and whatnot. right. Compared to that I'm like nowhere close হ্যাঁ। but I can appreciate that from rather than a normal person ও যেভাবে appreciate করবে I can appreciate that art a little more because আমি আরেকটু ওটা নিয়ে এডুকেশন আছে তো সেখান থেকে এই মানে আমার একটা সবসময় মনে হয় যে রান্না এবং মিউজিকের মধ্যে একটা সিমিলারিটি আছে ভীষণ বিশাল একটা সিমিলারিটি Yes, আছে yes. বিকজ it's both like both of them have an approach through mixing correct through mixology mixing different things yes mixing and And- timing of it and both are actually measured by time. অনেকে বলবে it's measured by taste but not by taste by time কারণ হলো একটা রান্নার ডিশ যেটা ধরো 1800 সালেও মানুষের ভালো লেগেছে আজকেও ভালো লাগছে ওটা কিন্তু টেস্টটা টাইম মানে টাইম ইজ দ্য টেস্ট এন্ড টেস্ট ইজ দ্য টাইম correct তো সেখান থেকে both are measured by time. Right. তো সেখানে তোমার কি মনে হয় যে your music and your say cooking এই দুটো জিনিস যখন তুমি একসাথে perceive করো then that helps you as an artist overall. yes it does মানে any sensory organs which we have I think is very limited Correct. মানে কানে 20,000 এর উপর শুনতে পাই না নাকে the dogs can smell far better than us Yeah, I can hear better than us. hear better than us also so I think taste is also limited so I'm trying to push that I'm trying to push that boundary মানে আমি ওটা বিশ্বাস করতে চাই না আমরা লিমিটেড আর কি even though I know I am trying to push দেখা যায় যে কত অবধি কি পারসিভ করতে পারছি there is something higher which I think all the Maharishis of our country has spoken about it like consciousness ওইটা দিয়ে পারসিভ করা Right. probably I'm not sure I'm too young to speak on those kind of stuff but yes there is something beyond what we perceive Speaking of the Maharishis, normally আমরা যখন মিউজিক করি তখন we do it at A440
Yeah. But there's a beautiful A432 which 38 441 yeah Hmm. plus also মানে হ্যাঁ so এবার এই ডিফারেন্ট যে অল্টার্ড ওয়েজ অফ টিউনিংস অল্টার না, ওটাই অ্যাকচুয়াল ওয়েটা পাইথাগোরাস বার করেছিল এই রাইট যে এটা। সো পাইথাগোরাস কেম আপ উইথ ইটস সেট অফ টিউনিং। রাইট তো ওই সময় আর কি আমি ডিভাইডেড, আচ্ছা এই ইন্টারভেলে গেলে ইউ গেট দ্য স্কেল, ওটাকে নাজি জার্মানি এসে ঘেটে দেয় 440 করে দেয়, বিকজ 440 হচ্ছে it will make you very agitated, like if you go to a club, dance club and all, the music is pumping very hard at 440 hertz. Correct. So whether you want to listen or no, the walls are vibrating. Correct. Your sofa is vibrating and you will also start vibrating with that. Exactly. And you will feel like আর একটু intoxication দরকার, আর একটু নেচে নি আজকে, আর একটু মস্তি করে নি, and you spend more money and stuff like that. Right. That's the kind of you get more agitated. Right. So that is the intention of 440 is to agitate. হ্যাঁ কিন্তু Getting আমরা high যখন energy stuff. মানে Yeah. শাস্ত্রীয় সঙ্গীত শুনি মানে এখন স্কেলটা 440 করা হচ্ছে এন্ড স্টাফ লাইক দ্যাট, কিন্তু আগেকার দিনে কিন্তু সেটা ছিল না, কখনোই ছিল না। When you used to go to the stadium, যেখানে পোডিয়ামে বসতেন ওখানে আগে ফার্স্টে নক করে দেখতেন ওটার কি ভাইব্রেশন আছে, তারপর হলে কি ন্যাচারাল রিভার্ব আছে, অ্যাকর্ডিংলি ইউজ টু টিউন। অবভিয়াসলি সি থেকে ডি এর মধ্যে সাউন্ডটা টিউন হয়, হ্যাঁ, কিন্তু ওই টাইমিং অন অফ দ্য ডে, দ্য অডিটোরিয়াম স্পেস, হি ইউজ টু টেক 1 hour টু টিউন হিজ ইনস্ট্রুমেন্ট। উনি 5 মিনিটও লাগে না ওনার টিউন করতে, বাট কেন উনি তাহলে 1 ঘন্টা দিচ্ছেন ওটার পিছনে? মানে ইজ পারসিভিং সামথিং উইচ উই ক্যানট পারসিভ। ওটা নিয়ে অনেক জানার ব্যাপার আছে, যেটা অনেক বছর লাগবে ওনাদের সাথে থাকতে হবে সিক্রেটস গুলো জানার জন্য। তাহলে এই দ্য রাইট ওয়ে অফ টিউনিং এ একটু কিছু জ্যাম করা যায়, নিশ্চয়ই নিশ্চয়ই। रतिया गुजारो गिन गिन तारे, रतिया गुजारो मोरा पिया नहीं आवे, कारी कारी रतिया कैसे समारो, कारी कारी रतिया कैसे समारो मोरा जिया मोरा जिया seep into my eyes, your breeze feels like paradise. I know if you'd give me a chance to hold your hands, share dance, is there right to is it wrong to fall in love over again?
don't care about yesterday. Or tomorrow, our eternity is a round to forever. Is it round to forever? Is it round to cross someone? Is it round to cross someone? যখন আমরা বড় হচ্ছিলাম সেই সময় আমরা গান বাজনা সবকিছু শুনতাম রেডিওতে বা মানে টেলিভিশনে, হ্যাঁ, এবং সেটা আমাদেরকে কোথাও গিয়ে খুব ডিপলি এফেক্ট করতো। তখনও ইউটিউবের চলটা আসে বা তখনও ওরকম ভাবে ইন্টারনেট আসে। মজার বিষয়টা হলো তখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের পাশে কিন্তু টেলিভিশন, রেডিও সবাই দাঁড়াতো। মানে বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিনটার পাশে কিন্তু তখন এরা সবাই দাঁড়িয়েছিল বলেই রেডিওতে রেগুলারলি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের গান চলতো। কিন্তু আজকাল একমাত্র ফিল্মের গান চলে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের গান চলে, কিন্তু সেই পুরোনো গানগুলোই আবার ফিরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে একটু এয়ারপ্লে দিল। এই যে ট্রান্সফরমেশনটা কি তোমার মনে হয় কোথাও গিয়ে মিউজিকের জন্য একটু ডেট্রিমেন্টাল হয়েছে? মিউজিকের জন্য কোনো কিছুই ডেট্রিমেন্টাল নয়। মিউজিকের জায়গাতেই থাকবে। ইনফ্যাক্ট কালকেও কথা হচ্ছিল আমার স্যার অ্যান্টনি রবার্টস, একজন জ্যাজ মিউজিশিয়ান ফ্রম লন্ডন। হি ইজ 85 ইয়ার্স ওল্ড। তুমি বললেন আমার এজের জন্য আমার মিউজিক ডিক্লাইন করেছে, বাট হি ইজ গ্রোন ওয়ে মোর স্পিরিচুয়াল। হি শেয়ার আ ফিউ ট্র্যাকস উইথ মি। আর তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন যে তুমি বা আমি যে মিউজিকগুলোকে তুমি যেটা পারসিউ করছো বা আমি যেটা সারা জীবন করে এলাম, এই জনরা অফ মিউজিক কোনোদিনও কমার্শিয়ালি হিট করবে না বা ভায়াবল হবে না। কেন ওরকম স্পিরিচুয়াল সিকিং, ওই ইন্ট্রিকেসিস গুলো কজন সিক করছে? পিপল আর ইনটু এখন টিকটকের যুগ বা ইনস্টাগ্রামের যুগ, মানে ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট ফুড, ইনস্ট্যান্ট মিউজিক। যে কারণে শাস্ত্রীয় সঙ্গীতও মানে রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত চিন্তায় লিখে যাচ্ছেন যে এটা মৃত হয়ে যাবে যদি এটা নিয়ে আন্দোলন না করা, তাই না? মানে তো ওই ধৈর্যটাই মানুষের বোধহয় কমে যাচ্ছে দিনকে দিন। যে একটা জিনিসের জন্য একটু পেশেন্স দরকার, একটা অ্যালবাম কিনবো, শুনবো, অ্যালবামটা কে কে বাজিয়েছে, পড়বো, কি ফিলোসফি নিয়েছে, তাদের লাইফ কি ছিল, এই যে ব্যাপারটা, এই যে নিজের কালচারটাকে জানা, সেটা যে কোনো কালচার জানো, নিজেরটা জানো এবং অন্য কালচার জানো, এই তার জন্য ধৈর্য দরকার। একদম ওটার অভাব এখন, বিকজ দেয়ার ইজ ওভারলোড অফ ইনফরমেশন। ইন্টারনেট ইজ ওভারলোড অফ ইনফরমেশন, আর ইন্টারনেট ইজ মিসগাইড। And nobody is there to guide you. তোমার মোবাইলে যা আসবে তুমি তাই দেখবে, বা তোমার স্ক্রিনে যেটা আসছে রেকমেন্ড করছে সেইগুলো অটোমেটিক্যালি প্লেব্যাক হয়ে যাচ্ছে। তুমি না চাইতেও তোমার একটা অ্যাড চালিয়ে দিচ্ছে ইন দ্য মিডল অফ আ সং, তাই না? তো এইগুলো করে পেশেন্সটা কিন্তু ওরা কেড়ে নিচ্ছে। তোমার ধৈর্য সহ্য শক্তি সবার নেই টু এন্ডিওর থ্রু দ্যাট। ওই যেই মুহূর্তে অ্যাড চালিয়ে দিল, স্কিপ অ্যাড করে হয়তো ট্র্যাকটাই স্কিপ হয়ে যাবে, যারা অন্য গান চালু হয়ে যাবে হঠাৎ করে, হুইচ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি। মানে তোমাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে কনস্ট্যান্টলি। এটা ইজ দ্য নিউ ফিলোসফি। আর আই উড সে এটা মানে ভীষণভাবে অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিং যেগুলো লোকজন শিখেছে এখন, মানে এই ডিস্ট্রাক্ট করার ব্যাপারটা ভীষণ বেশি এখন। না, আসলে একটা জিনিস দেখো, এই ডিস্ট্রাকশনটা তো ইভেন
পপুলার মিউজিকে চলে আসছে। তুমি যদি ভীষণ দেখো ভীষণ তাহলে মানে একটা জিনিস ঠিকভাবে এস্টাবলিশ হতে না হতে আরেকটা নতুন একটা কিছু চলে আসা। এই যে কারেক্ট আজকে একটা গান, সেই গানটা 3 থেকে 3.5 মিনিট, আগে ছিল 5 মিনিট, তার আগে ছিল 7 মিনিট। তো আমরা যদি এরকম ভাবে দেখি তাহলে পপুলার মিউজিকেও একটা পার্টিকুলার কর্ড স্ট্রাকচারকে বুঝবার জন্য, পারসিভ করার জন্য বা সেই জিনিসটার বিউটিটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা পাওয়া যাচ্ছে না। এখন লিটারালি এই সাউন্ডটা বেশ ভালো লাগে, ওই সাউন্ডটা ভালো লেগেছে বলে না ওই সাউন্ডটা বেশ ভালো, বাট ওই সাউন্ডটার ইন্ট্রিকেসিটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা তো দেওয়া হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের পাশে মেইন স্ট্রিম মিডিয়ার আরেকটু থাকা উচিত? মেইনস্ট্রিম মিডিয়া আছে, লাইক আই সেড, অ্যাডভার্টাইজিং মেইনস্ট্রিম মিডিয়া কোথা থেকে ফান্ডিং পাচ্ছে দেখতে হবে। The people who are getting the funds, probably they are not that conscious about music. তাদের নিজেদের কতটা ধৈর্য আছে বা তারা কালচারালি কতটা ইনক্লাইন্ড যে মানে আমার নিজের কালচারটাকে সামনে নিয়ে আসবো, ভালো জিনিসটা হতে দেবো। মানে ভালো জিনিস অ্যাকর্ডিং টু মি অর ইউ আর কি, মানে অ্যাকর্ডিং টু দেম দ্য ভালো জিনিস ইজ জাস্ট টু আর্ন মোর মানি। কত ভালো বিজনেস করা যায়। সো বিজনেস অনেক কিছু ভাবেই করা যায়। লাইক ফ্র্যাঙ্ক জ্যাপা মেনশন যে আগেকার দিনে তাদের রেকর্ড লেভেলে the bosses, they were also very cutthroat, like they also wanted business, but they at times took the risk. মানে 4টে পপুলার আর্টিস্টের যদি ভালো বিজনেস দেয়, 5 নম্বর আর্টিস্ট যদি নতুন কিছু করতে যায়, they would take that risk. তারা বলতো যে এই গানটা চলবে না, এই চলবে না, অনেক কিছু বলতো, কিন্তু they would still take that risk. Right. যেমনি বোহেমিয়ান র্যাপসডি, কুইনের, তুমি যদি মুভিটা দেখে থাকো বুঝতে পারবে ওটা নিয়ে কি ঝামেলা হয়েছিল ফ্রেডি মার্কিউরির সাথে। ও বলেছে না বিসমিল্লাহ গানও গানে বলেছে, এটা নিয়ে ঝামেলা হয়ে গেছে। He was very adamant, আমি এটাই করব। And you know the rest of the story. It's a historical song. And live at concert দেখলেও আমরা বুঝতে পারি যে মানে ওটা কি ইম্প্যাক্ট হয়েছিল লোকজন। একদম তার কারণ রেকর্ড লেভেলের রিস্কটা নিয়েছিল। হ্যাঁ, লন্ডন এখন রিস্কই নিতে চায় না লোকজন। ये नहीं बना तो नहीं चलेगा, मतलब तुम अपना YouTube channel से निकलो, I won't pay you for this. correct, exactly. Right? So if the musician doesn't get paid for the intricate work they do, or the artist, the only option is they have to somehow be commercially viable, Right. earn the money, and then they do their own stuff and put it on their own YouTube channel or own distribution network. Correct. So এই জন্যই সালিম মার্চেন্টের এখন মার্চেন্ট রেকর্ডস, অমিত ত্রিবেদীর নিজের নিজস্ব রেকর্ড কোম্পানি, অরিজিৎ সিংও নিজের একটা রেকর্ড লেভেল করেছে, তাই না? মানে এরাও কিন্তু আস্তে আস্তে ইন্ডি সিনটা কিন্তু নিজেদের মানে কমার্শিয়াল ওয়ার্ল্ড বলিউডে যা হলো নিজেদেরও একটা, ইনফ্যাক্ট আমাদের অনুপম রয় ইজ অলসো রিলিজিং আ ফিউ ইংলিশ সংস এন্ড স্টাফ। আমি খুব ইন্সপায়ার্ড হলাম এটা দেখে, মানে একটা প্যারালাল সিনও নিজে ক্রিয়েট করার একটা, এটা ইজ দ্য নিউ ফিলসফি মানে of making music or doing music or making videos and stuff like that. I feel so. It is new, unexplored, but I think it will develop a market if there is proper funding. It will take time. Absolutely. And the right people. Yes, definitely. Yeah. I mean, we can always be very positive about it because এখানে এটা হবে, এটা আর্টিস্ট কন্ট্রোলে থাকছে। এটা কখনোই এরকম কোন মানুষের কাছে কন্ট্রোলটা যাচ্ছেই না যে শুধু একমাত্র আর কি ওই লজিস্টিক্স এন্ড ফাইন্যান্সিয়ালস ওইটা নিয়ে কথা বলবে। এটা কিন্তু আর্টিস্ট কন্ট্রোলে থাকছে, বিকজ আজকে তুমি যদি একটা গান পুরোপুরি নিজে বানিয়ে সেটা নিজের একটা লেভেল থেকে তুমি বার করো, তবে কিন্তু সেটা তোমার এক্সপ্রেশন অফ দি আর্ট দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য পিপল। রাইট মানে গানজুলু রেকর্ডস যেটা আমার নিজস্ব প্রোডাকশন, আমি আই ডু দ্যাট, মানে আমার নিজস্ব মিউজিক যেটা আমি ফিল ইজ ভেরি স্পেশাল, আই ডোন্ট ওয়ান্ট টু সেল ইট টু এনিওয়ান। এখন ওই সুবিধাটা আমাদের ইন্টারনেট হ্যাজ গিভেন, যেটা উই আর ইন্টারন্যাশনালি কানেক্টেড। একদম। So if you with a little bit of funding you will be able to get it across. আর সবথেকে বড় কথা যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের সিনটা কলকাতা, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া সব জায়গায় একটু ব্লিক। কেন? কারণ হলো অ্যাকচুয়ালি লাইভ যখন বাজনাটা বাজে ইনস্ট্রুমেন্টাল সিনটা, তখন কিন্তু সবথেকে বেশি তালি ইনস্ট্রুমেন্টালেই পড়ে, সবথেকে বেশি তালি পড়ে ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রে। কিন্তু যখন এটা বাড়িতে শুনতে হয় একা বসে, তখন খুব কম লোক ইনস্ট্রুমেন্টাল মিউজিকটাকে চুজ করে। এটা খুব একটা বড় প্যারাডক্স। ভেবে দেখো কখনো, মানে গানের ক্ষেত্রে মানে যে কোনো লাইভ সিনে চলে যাও, গান বাজনা হচ্ছে, তালি পড়ছে, খুব ভালো,
ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার্সরা যখন জ্যাম করছে জাস্ট ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তখন সব থেকে বেশি মাতোয়ারা হয়ে যাচ্ছে ক্রাউড। কিন্তু আবার প্যারাডক্সটা এখানে যে যখন বাড়িতে বসে গানটা শুনতে হচ্ছে তখন গানই শুনছে, কিন্তু তখন কিন্তু ইনস্ট্রুমেন্টাল এই No, that I think that's very much India. মানে in respect to India কথাটা বলছি। আমি ভারতবর্ষের কথাই বলছি এটা, কারণ এখানে বিদেশে কিন্তু মানে সে তুমি ড্রিম থিয়েটার বলো বা একটা জ্যাজ ব্যান্ড বলো বা একটা পপ ব্যান্ড বলো, ইভেন ব্রুনো মার্সের গানও বলো, ওখানে একটা ইন্ট্রিকেট মানে অ্যান্ডারসন পার্ক এন্ড ব্রুনো মার্স যে লাস্ট কম্পোজিশন গুলো করছে, ওখানে কিন্তু ইন্ট্রিকেট জিনিসপত্র চলছে। না না, আমি একবারও বলছি না ইন্টিগ্রেট জিনিসপত্র চলছে না, আমি একদম অন্য কথা বলছি। আমি মানে শুনছে লোকজন যখন একটা লাইভ একটা সেট বাজাচ্ছ তুমি, ঠিক আছে? তুমি একজন সিঙ্গারের সাথেও বাজাচ্ছ, তুমি ইনস্ট্রুমেন্টালিস্টের সাথেও বাজাচ্ছ, তুমি দেখবে যে তোমার ক্রাউডের অ্যাডিউলেশন when you are doing pure instrumental music live is much more. They are connecting to the rhythm, they are connecting to all the riffs that you are playing, to everything is much more. Singers, it takes some time, but they connect and then they are there, definitely. But the adulation is much more. কিন্তু আজকে বাংলার কথা বলি কি ভারতবর্ষের যে কোনো অন্য জায়গার কথাও বলি, সেখানে নতুন যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক হচ্ছে সেটা সাপোর্ট করবার জন্য খুব কম রেকর্ড লেভেল এগিয়ে আসে। রাইট, সাপোর্ট করার জন্য রেকর্ড লেভেল নেই বলা বলেই চলে বলতে পারি। ওই জন্যই তো ইন্ডিপেন্ডেন্ট সিনটা নিজেদের এখন তৈরি করতে হবে। দ্যাট ইজ ওয়্যার ইট হ্যাজ কাম ডাউন। ইউ হ্যাভ টু কার্ভ ইওর ওন পাথ। মানে ওই মানুষটা যে পাহাড় কেটে, তার মা মারা গেছিলেন, হসপিটালে নিয়ে যেতে পারেননি, পাহাড় কেটে ফেলেছিল, টানেল বানিয়ে ফেলেছিল, ওরকমই অবস্থা আমাদের। এখন আমাদের পাহাড়টা কেটে রাস্তাটা বানাতে হবে। হ্যাঁ, পাহাড়টা কেটে রাস্তাটা বানানোর কথাটা বললে বলে মাথায়, এই যে লকডাউনের এই সময়টাতে লাইভ সিনটা পুরো নন এক্সিস্টেন্ট ছিল। হ্যাঁ, তাও রেকর্ডিং একটু হয়েছে। হ্যাঁ, মানে পলিটিক্যাল র্যালিটা হচ্ছে কিন্তু লাইভ মিউজিক সিনটা না হয়নি। মানে পলিটিক্যাল র্যালি হয়েছে কেন, পলিটিক্যাল পার্টিরা নিজেদের গানও বানিয়েছে এবং কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে, ভিড় করেছে, দিয়ে আরো ভাইরাসটা একটু ছড়িয়েছিল, কিন্তু লাইভ মিউজিক সিনটা হতে দেওয়া না হয়। মানে ইভেন যেখানে আমরা জানি একটা ক্লাবে, ফর এক্সাম্পল আমরা যদি সামপ্লেসেলসের কথা বলি বা টপ প্যাকের কথা বলি, ওখানে খুব কন্ট্রোলড ক্রাউড। ওদেরকে যদি বলা হয় যে তোমরা 12 মিটারের ডিস্টেন্স মানে 12 ফিটের ডিস্টেন্স মেইনটেইন করে তোমরা দাঁড়াবে, ওরা তাই দাঁড়াবে, কারণ ওরা মিউজিকটা শুনতে আসে। তো বড় ওটা করলে হয়তো একটু কম স্প্রেড হতো, honestly speaking. We don't know, but yes, there could have been measures taken যেখানে লাইভ মিউজিক করা যেতে পারতো, যেখানে বিদেশে করতো। আমি দেখেছি মানে একটা স্টেজ আছে, সামনে গাড়িতে people are there in their own cars listening to the band or the artist. Right. It has been মানে in fact wirelessly transfer করছে, তুমি কার রেডিওতেও চালাতে পারবে if you are not getting a proper sound. টিউন করতে পারো ওই ফ্রিকোয়েন্সিতে, you will get the band mix. তো মানে there are we have the technology, absolutely. If we explore it, if people are more conscious যে art form musicians দেরও একটা life and they need to be paid, they also have bills to pay. Electricity bill তো সবারই সেমই আসবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, since you said this, এই কোভিডটা শুরু হওয়ার পরে যে কজন মানুষ আমাদের সাথে অ্যাটলিস্ট প্রোডাকশনের কাজ করছে, মানে মিউজিক প্রোডাকশন স্টুডিওতে, তারাও কিন্তু খুব ইন্টারেস্টিং করে ডিসকাউন্ট চেয়েছে। তার চারিদিকে অবস্থা তো খারাপ, আপনি কিভাবে ওই টাকাটা নেবেন, আপনার তো একটু কম টাকা নেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের ডিজেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আর আমরা মিউজিক করছি বলে অনেকে মানে মেন্টাল হেলথ ঠিক থাকছে, তারা মিউজিক শুনছে, তাদের ভালো লাগছে। ডিজিটাল কনসার্ট, ফ্রিতে অনেক ডিজিটাল কনসার্ট দেখতে পেয়েছে মানুষের, এই মানে কোভিডের দৌলতে বেসিক্যালি ফ্রিতে ডিজিটাল কনসার্ট দেখেছে, হয়েছে তো। তো এবারে তারপরেও কিন্তু একটা সমীক্ষা বলছে যে মিউজিশিয়ানস, আর্টিস্টস এদেরকে খুব একটা ইম্পর্টেন্ট মনে করে না সোসাইটি। মানে এটা কোভিড চলাকালীনের স্ট্যাটিস্টিক্স বলছি। হ্যাঁ, এটা টিভিতে দেখিয়েছিল আমার মনে হয়। এক্স্যাক্টলি, নন এসেনশিয়াল ক্যাটাগরি, হ্যাঁ, মানে নিউজ চ্যানেলে বলছে নন এসেনশিয়াল ক্যাটাগরি। তো এই যে খুব সুন্দর লাগে না, মানে ধরো তুমি তোমার সারা জীবন জানো যে the purpose of your life is to do music,
তখন তোমাকে যখন মানে বলে দিচ্ছে, মানে সমাজ বলে দিচ্ছে তুমি নন এসেনশিয়াল, সমাজ বলছে আমি মানতে নারাজ, কেন আমি যে সমাজে যে আইডিওলজিতে বিলিভ করি সেটা in the ideologies of say Mr. Satyajit Ray or his father or Rabindranath Tagore and that society and how they used to think, ওটাতে আমি বিলিভ করি। তো ওই সমাজে কিন্তু আমার মনে হয় না এটা নন এসেনশিয়াল এট অল, সবথেকে বেশি এসেনশিয়াল, কারণ অন্য কাজগুলো হবে না যদি এটা না থাকে। মানে মিউজিক বলো, ফিল্ম মেকিং বলো, আর্ট বলো, এইগুলো সবই কিন্তু ইজ আ রিপ্রেজেন্টেশন অফ ইউর কালচার, মানে কারেন্ট সোসাইটি এন্ড কালচার। ওটাই লোকে শুনতে চাই। একটা বিদেশি লোক এসে এখানে যখন আসে তারা বাংলা গান শুনতে চাইবে, হোয়াটস ইউর কালচার। এক্স্যাক্টলি। আমি আমেরিকায় গেছি বিভিন্ন জায়গায়, প্রত্যেকবার ওরা দে ওয়ান্ট টু নো মাই সংস। অ্যাবসলিউটলি। মানে ওখানে গিয়ে কত ভালো জ্যাজ বাজাতে পারলাম, পিপল আর নট ইন্টারেস্টেড। এবং এই পয়েন্টটাতে একটা জিনিস বলি যে আজকে যে একটা বড় স্তর অফ পারফরম্যান্স তৈরি হয়েছে, কভার পারফরম্যান্স, তারা কিন্তু কোথাও গিয়ে দে আর বেসিক্যালি গোইং টু বি হার্মফুল টু দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ট্র্যাডিশন এন্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশনটা ধরে রাখার জন্য আমাদের ডেফিনেটলি আমাদের গ্রেটসদেরকে বারবার করে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, আমাদের এখনকার সোসাইটির কথা বলার জন্য যদি ফিল্ম মিউজিক শুনতে হয়, তাহলে তার থেকে বেশি কি বলবো খারাপ রিপ্রেজেন্টেশন হতে পারে না। তার কারণ হলো যে আজকে ইন্ডিপেন্ডেন্ট ভয়েসেসরা কি লিখছে বা কি বলছে সেটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান একটা ফিল্মে কি বলা হলো, বিকজ this is largely unbiased. That will have some bias because ওখানে একটা প্রোডাকশন মেকানিজম চলে এসেছে, ওখানে অনেক কিছু চলে এসেছে, ওখানে একটা প্রপাগান্ডা আছে। মানে যতই মানুষ বলুক না কোনো পলিটিক্স নেই, কিছু নেই, এবং ফিল্ম মিউজিক মানে ইন সিম্পল ওয়ার্ডস ফিল্ম মিউজিক যেটা হলো সেটা ফিল্মের অনুযায়ী গান, ফিল্মের অনুযায়ী মিউজিক, ফিল্মের স্টোরি অনুযায়ী। দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য আর্টিস্ট অর উইথ দ্য প্রেজেন্ট টাইম, সেটা ফিল্মটা যেটা ডিপিক্ট করছে ওটাকে মিউজিক্যালি কি করে এনহ্যান্স করা যায়। রাইট। কিন্তু মানে সেটা যদি ভালো হয়, ওয়েল গ্রেট, নাথিং বেটার দ্যান দ্যাট, ক্যান ইট রিচ আ অডিও ভিজুয়াল মিডিয়াম। রাইট। বাট দেন अगेन আমাদের ওইগুলো দরকার, মানে নতুন গান তো ডেফিনেটলি দরকার। আমাদের আবার রঞ্জন দত্ত, তোমার নচিকেতা, ফসিল, সলিল চৌধুরী, এগুলো আবার তো দরকার আমাদের। ইন্ডিপেন্ডেন্ট গান কেন? এবং সব থেকে বড় কথা হলো যে এই পার্টিকুলার জিনিসটা মানুষজন, অনেক ইয়াংস্টার্সরা তারা বেশিরভাগ সময় নিজেদের গান বানাচ্ছে না, তারা বলছে আমরা কাভার্স করবো, কারণ we want to reach out to more people, we want to make more money। যেটা কিনা আমি নিজের গান গাইলে মানুষ এটা করবে না, মানুষ ওই যে গানটা শুনতে চাইবে ওটাই আমি গাইবো, তাই আমি এটা কোথাও গিয়ে কিন্তু আমাদের এন্টায়ার মিউজিক সার্কিটটা বা এন্টায়ার কমিউনিটিটাকে পিছিয়ে দিচ্ছে। আমার পার্সোনালি মনে হয়, তোমার মনে হয়? আমার মনে হয় মানে এরকম ডেডিকেটেড এটাই করবো করে না করে আমার মনে হয় দুটো জিনিসই এক্সপ্লোর করা উচিত মিউজিশিয়ান বা সিঙ্গার। মানে নিজেদের অরিজিনালস সেটা টাইম নিয়ে করুক, ততদিন কভার করুক, অসুবিধা নেই। আমি কোনো অরিজিনালস নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই, কিন্তু মিউজিশিয়ান একটা ডেইলি আর কভার যদি কিছু করে, ঠিক আছে, ইটস এন্টারটেইনিং পিপল, ইটস এনগেজিং পিপল, হুইচ ইজ নাথিং রং। মানে টু গেট ইউর ওন লিসনার্স এন্ড অডিয়েন্স, তাদেরকে মাঝে মধ্যে একটু অরিজিনালস দিও দেওয়া হচ্ছে, এন্ড সি হাউ দে আর। একদম এই ব্যালেন্স পয়েন্টটা রাখলে আই থিংক পিপল উইল গেট টু আ গুড প্লেস এন্ড দে উইল ফাইন্ড देयर সাউন্ড। ইনফ্যাক্ট কভার না করলে তো আমি তো জানতে পারতাম না। রাইট, এক্স্যাক্টলি কভারটাও ট্রু, ডেফিনেটলি। একটা রিয়েলিটি শোতে একই জনারের না হলে তাদেরকে ভালো করে জাজ করা যায়। তো তোমার কি মনে হয় যে রিয়েলিটি শোগুলোতে আলাদা আলাদা জনারের জন্য আলাদা আলাদা উইনার্স ডিক্লেয়ার করা উচিত, নাকি মানে হোয়াট ডু থিংক ইজ দ্য ওয়ে আউট, কি করা উচিত? See, it's a big production. I really don't know how it should function. I don't have a say on it, but I feel যে একটা folk singing একটা genre, একটা commercial pop singing একটা genre, একটা rock singing একটা কোনো genre, classical singing একটা genre, এইগুলোর কখনোই ইন্টার কম্পিটিশন হতে পারে মানে আমার অনুযায়ী আর কি। But reality shows judges they are doing a pretty well job at deciding the technicalities of a singer, je kar kon sur gelo tar gelo and all of that based on that. But প্রত্যেকটা গান গাওয়ার বিভিন্ন এস্থেটিক্স আর ডিসিপ্লিনস থাকে, সেইগুলোকে সবকিছু তো একটা সেট ডায়াগ্রামের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট দি অডিয়েন্স অলসো, the audience and the listener also started comparing the people, the contestants with each other and all of that. There has been a lot of controversies lately
regarding these things. কিন্তু মানে এটা সবাই মিলে ডিরেক্টররা মিলে সবাই মিলে একসাথে বসে ডিসাইড করলে আই গেস উইল ফাইন্ড আ প্রপার সলিউশন অ্যাজ টু হাউ উই ক্যান কন্ডাক্ট দিস কাইন্ড অফ রিয়ালিটি শোজ এন্ড কম্পিটিশনস। সেটা তো ধরো সেম গোস ফর মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক অলসো। হ্যাঁ, সেটা তো তুমি প্রোডাকশনের দিকটা বলছো, কিন্তু কোথাও গিয়ে কি তোমার মনে হয় না, মানে আমার যেটা সবসময় মনে হয় যে একটা রেডিও শোতে যাওয়া বা না যাওয়া will not decide a person's musicality or a person's musical career basically। হ্যাঁ, অনেক সময় অনেকে ভাবে যে চটপট একটা ফেম হয়ে যাবে বা কিছু, সেটার জন্য আমি যাচ্ছি, কিন্তু সেটা খুব একটা কিছু যে এফেক্ট করে না ইন দ্য লং রান, সেটা কিন্তু অনেক 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 এক্সাম্পল আছে। মানে আমরা যদি প্রথম সিজন ভাবি, ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে কারা কারা ছিল, তারা আজকে কটা গান গাইছে, বা ফেম গ্রুপের প্রথম সিজনে যারা ছিল তারা আজকে কটা গান গাইছে। হ্যাঁ, এবার বলতে পারে অরিজিৎ সিংও তো ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু অরিজিৎ সিং ইজ অ্যান এক্সেপশন, অ্যান অ্যাবসলিউট এক্সেপশন। বাট হি ক্যান উইন অলসো। সেটা তো পরের কথা, সেটা ইভেন জুবিন নটিয়াল ডিড নট উইন, এন্ড ইয়েট জুবিন নটিয়াল ইজ আ সেনসেশন রাইট নাও। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, কিন্তু সেখান থেকে দেখতে গেলে তো সুনিধি চৌহান ইজ অলসো কামিং ফ্রম আ রিয়েলিটি শো, সেটা আমরা দেখতে গেলে সোনু নিগম ইজ অলসো কামিং ফ্রম আ রিয়েলিটি শো। বাট আলটিমেটলি ওটা তো কিছু ম্যাটার করে না, ডেইলি রিওয়াজ করতেই হবে, প্র্যাকটিস প্রচুর করতে হবে। And you need the right people to work with who will understand your temperament, your usage of your voice or instrument or ঠিক গান ঠিক সময় ঠিক জায়গায় ঠিক মানুষের সাথে যদি করতে পারো, then stars fall in place, একদম ঠিক কথা। তো আজকে তো আমরা বেশ মজা করে আড্ডা মেরেই যাচ্ছি, এবং এরকম আড্ডা তো চলতেই থাকবে, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু যাবার আগে একটা জিনিস জানতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোড অ্যাহেড ফর ইউ, মানে in the near future where do you see yourself, এবং তুমি কি কি করবে সেইখানে পৌঁছানোর জন্য? in the near future আমি তার থেকেও বেরিয়ে আমি আমরাটা দেখছি এখন এই মুহূর্তে। I really want to organize the independent music scene as much as possible from my end. Organize it. It's pretty disorganized right now. People are clueless, especially artists who are not in Calcutta. They don't even have any recording facilities, or they don't even have access to chord sheets or sacred knowledge of harmony and stuff like that. I want to bring in a change there. আমি আমার সাবজেক্ট বেস গিটারটা যদি বাংলায় শেখানো শুরু করছি, আরো ওটাকে প্রোপাগেট করতে চাই, যাতে বাংলা আমাদের নিজেদের কালচারে আমাদের ভাষায় যাতে ইনস্ট্রুমেন্টটা শিখতে পারে লোকেরা, কারণ অনেকেই এখানে ইংলিশ বোঝে না, তো তাদের জন্য আমি ফ্যাসিলিটিটা করতে চাইছি। বাট they might have talent, people from Bangladesh and people are from outside Calcutta, একটু আসানসোল ছাড়িয়ে টাড়িয়ে মেদিনীপুর or wherever there is talent there, যারা একটু পারসিউ করলে হয়তো জিনিসটাকে আমরা দেখতে পারবো যে এর ট্যালেন্ট বা জিনিসগুলো কোথায় যাচ্ছে। তো সেইগুলোকে আমি অর্গানাইজ করতে চাইছি আন্ডার certain certain ways, whether it's music education or recording and stuff like that. Yeah, that's ডকুমেন্ট করতে চাই আমি বিভিন্ন মিউজিশিয়ানদের এবং তাদের লাইফস্টাইল, মিউজিকটাকে আমি একটা অ্যাজ আ লাইফস্টাইল, অ্যাজ আ কালচার আমি ওটাকে একটুখানি তুলে ধরতে চাই। মানে এটা আমার ইচ্ছে আছে, if I can find time to do these things other than me doing my work, right, because I got to do that as well, because I'm in my 30s right now, so the work here eventually I'll do. Absolutely. Best wishes for that, and thank you so much. Thank you, Prajna, for being there. You've been a great childhood friend and a friend still now. I'm blessed to have you in my life. Same here, same here. Thank you so much for joining me for this session of Prelude with Prajna. Thanks a lot, folks. I hope you enjoyed as much as we did. Have a wonderful time ahead. Thank you so much. And wisdom tree. Yes. I'm going to mention about this beautiful cafe where we did this interview. Right. And thanks to Shonali for incredible hospitality, and there's amazing food out here, and tea, and we had cold drinks and stuff like that. It's amazing. It's beautiful vibe. You can see it's quiet, and there are books and stuff, so you feel artsy people like us feel very comfortable out here. Absolutely, it's got a really cozy feel to it, and very artsy, like you said. Yeah. Cheers. Thank you so much. Yeah.